সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি দিনের কথা। একটি মাত্র দিনের কয়েক ঘন্টার ব্যাপার বটে, কিন্তু তার পিছনে সামান্য একটু ইতিহাস আছে। সেটা না বললে ব্যাপারটা তার সমস্ত নিষ্ঠুরতা ও নীচতা নিয়ে প্রকাশ হবে না। তাই একটু আগে থেকেই বলি। একবার কলকাতা থেকে অনেক দূর একটা পাড়াগাঁয়ে আমার এক বন্ধুর ভ্রাতার জন্য মেয়ে দেখতে যাই। যাদের জন্য মেয়ে দেখতে যাওয়া তারা এসে আমায় বড় ধরাধরি করলেন যে আমায় তাদের সঙ্গে যেতে হবে, কারণ ওই গ্রামে আমার এক আত্মীয়ের বাড়ি থাকায় সেখানকার অনেকেই আমার পরিচিত এবং আমি নিজে বার কতক সে গায়ে গিয়েছি। এই খবর তারা জানতেন। অগত্যা তাদের সঙ্গে যেতে হলো। জায়গাটা নিতান্তই পাড়াগা। আমি সেখানে এর আগে দু একবার গেলেও আমার সেই আত্মীয়ের পাড়াটি ছাড়া অন্য অন্য পাড়ার লোকদের ভালো চিনিনি, বিশেষ কারো নামও জানিনি। যাদের বাড়িতে মেয়ে দেখার কথা তারা এই অপরিচিত দলের লোক। প্রকৃতপক্ষে এই উপলক্ষে তাদের সঙ্গে আমার প্রথম আলাপ হলো। তাদের বাড়িতে এই আমি প্রথম গেলুম। মেয়ের বাপের নাম গোপাল চক্রবর্তী, বয়স 60-এর কাছাকাছি। আগে কি একটা ভালো চাকরি করতেন। এখন চোখের অসুখ হতে বাড়ি ছেড়ে কোথাও নড়তে পারেন না। ছেলেরা সব বড় বড়, মেয়েটি ছোট। ভদ্রলোকের অবস্থা সচরাচর পাড়াগাঁয়ের মধ্যবিত্ত শ্রেণীর গৃহস্থের যেমনি হয়ে থাকে তেমনি। বাইরে একখানা ঘরের চণ্ডীমণ্ডপ, একটা পুরনো কোঠাবাড়ি, উঠোনের একধারে বাঁশের বেড়ার মধ্যে গোটা কতক জবা ফুলের গাছ, নারিকেলের চারা, কুমড়োর মাচা ইত্যাদি। একপাশে গোয়াল ও কাঠখোটো রাখবার একখানা ছোট চালা। গোপাল চক্রবর্তী আমাদের আদর যত্ন করলেন খুব। চা খাওয়ালেন, জলযোগ করালেন, মেয়ে দেখানো হলো, মামুলি প্রশ্নাদি জিজ্ঞেস করা ইত্যাদি দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা উঠবার উদ্যোগ করলাম। কথায় কথায় আমাদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, এই কে আপনার বড় মেয়ে? গোপাল চক্রবর্তী বললেন, না, এটি আমার দ্বিতীয় কন্যা। বিবাহের ব্যাপারে পাড়াগাঁয়ে কথাবার্তার সময় সাধু ভাষা ব্যবহার করার পদ্ধতি প্রচলিত আছে। আমি বললুম, বড় মেয়েটির কোথায় বিয়ে দিয়েছেন চক্রবর্তী মশাই? না, তার এখনো বিবাহ হয়নি। মনে একটা খটকাও লাগলো। এই মেয়েটির বয়স 15-র কম নয়। বড় মেয়েটির বয়স সুতরাং কম হলেও 17। অত বড় আইবুড়ো দিদি ঘরে থাকতে তার ছোট বোনের বিয়ের আয়োজন, উদ্যোগ, তবে কি বড় মেয়েটি কানা খুড়া বা ওই রকম কিছু? গোপাল চক্রবর্তী তখন আমাদের সন্দেহ দূর করলেন। তার বড় মেয়েটির এক জায়গায় সম্বন্ধ হয়েছে। পাত্রের বাড়ি আছে কলকাতায় হাতিবাগানে। পাত্র মার্চেন্ট অফিসে চাকরি করে। চক্রবর্তী মশাইয়ের ইচ্ছে শ্রাবণ মাসের মধ্যে 2 মেয়ের বিয়ে দেন, তবে তিনি আপাতত নিশ্চিন্ত হন। আমরা বিদায় নিলাম। ওদের বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর এসে বাধারে একটা পুকুর। গ্রামের একটি ভদ্রলোক আমাদের এগিয়ে দিতে আসছিলেন। তিনি হঠাৎ পুকুরের বাধা ঘাটের দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন, ওই যে মেয়েটি দাঁড়িয়ে আছে, ওই হলো গোপাল কাকার বড় মেয়ে রানী, যার কথা হচ্ছিল। তারপর আমরা গ্রামের বাইরে মাঠে এসে পড়লুম। আমাদের সঙ্গে লোকটিও ফিরে গেলেন। ওদের ব্যাপার আমি এই পর্যন্ত জানি। আমার বন্ধুর ভাইয়ের সেখানে বিয়ে হয়নি, এ কথা আমি পরে অবশ্যই শুনেছিল। কেন হয়নি সে খবর রাখবার আবশ্যক বিবেচনা করিনি। তবে শুনেছিলাম নাকি দেনা পাওনা নিয়ে কি একটা গুলজুগিয়ে সম্বন্ধে ভেঙে যাওয়ার কারণ। এরপরে বছরখানেক কেটে গিয়েছে। একদিন সকালে আমার বাসায় জন কয়েক ছোকরা এসে হাজির হলো। তাদের সকলের বাড়ি ওই গ্রামে। তাদের মধ্যে আমার আত্মীয়টির এক ভাইও আছে। সকলেই খুব ব্যস্ত সমস্ত। আমায় বললেন, শিগগির নিন তৈরি হয়ে চলুন, আমাদের সঙ্গে যেতে হবে। কী ব্যাপার, হয়েছে কি? সকলে সমস্বরে বললে। পথে বেরিয়ে শুনবেন, এখন বেরিয়ে পড়ুন চট করে, শ্মশানে যেতে হবে, কাশীমিত্তিরের ঘাটে। খুব বিস্মিত হলাম। কে মারা গিয়েছে, ব্যাপার কি?
আমার এক আত্মীয়ের ছেলেটি বললে, গোপাল কাকার মেয়ে রানীর স্বামী আজ মারা গিয়েছে। এখানে বিয়ে হয়েছিল হাতিবাগানে। বিয়ের পর 3 মাস এখনো পেরোয়নি। আরেকটি ছেলে বললে, তার চেয়েও বিপদ। রানীর দেওর আর শাশুড়ির ব্যবহার ভয়ানক খারাপ। তারা কেউ শ্মশানে যাবে না, মুখাগ্নি করতে হবে রানীকেই। দেওর এখন চেষ্টায় আছে নগদ টাকা গহনা সরাবে, দাদার বউকে ফাঁকি দেবে। সে ভয়ানক ব্যাপার। চলুন না, গিয়ে শুনবেন সব। আমরা কি জানতাম কিছু? আজ সকালে রানীর শেষদা ললিত আমাদের মেসে এসে খবর দিলে যে একা সে কিছু করতে পারছে না। আমরা তো গায়ের একদল ছেলে মেসে আছি। বললুম, আমরা থাকতে ভয় কি, চলো যাই। ললিতকে তো ওরা সেই বাড়িতে ঢুকতেই দেবে না। দেওরটা এমনি করছিল। কাশীমিত্রের ঘাটে পৌঁছে দেখি রাস্তার দিকের পাঁচিলের এক কোণে একটা খাট নাবানো, তাতে চাদর ঢাকা একটি মৃতদেহ। খাটের পাশে সেই মেয়েটি বসে আছে, যাকে সেবার ওদের পথের ধারে পুকুর ঘাটে দেখেছিল, সাবানের বাক্স হাতে। ওর পরনে রাঙা পাড় শাড়ি, মাথার চুলগুলো রুক্ষ এবং অগোছানো, চোখে মুখে একটা দিশাহারার ভাব, যেন সে বুঝতে পারছে না যে কি হচ্ছে বা কেন সে এখানে এসেছে। কিন্তু তার চোখে জল দেখলাম না। সেও যেন এক ব্যাপারের নিস্পৃহ উদাসীন দর্শক আরও 5 জন বাইরের লোকের মতোই। এই রকম ভাবটা তার মুখে। খাটখানা এবং মেয়েটির চারিধারে ঘিরে কতকগুলি ছোকরা বসে আছে। আমায় দেখে ওদের মধ্যে একজন উঠে বলল, এই যে এসেছেন, আপনাকে আনতেই বলে দিলুম আমরা তো সব ছেলে ছোকরা। একজন আপনাদের মতো লোক উপস্থিত না থাকলে আমরা ভরসা পাইনি। আরেকটি ছোকরা বললে, দেখুন এমন খারাপ রানীর দেওরটা, ভাই মরে পড়ে আছে, সে সিন্ধুক বাক্স সামলাতে ব্যস্ত। রানীর তো দুর্দশা যে কি করেছে এই কদিন, এর দাদা না থাকলে বোধহয় ওকেও সেই সঙ্গে মেরে ফেলতো। টাকার ভাগ, বাড়ির ভাগ ওকে দিতে হবে, এই আফসোসে মার ছেলে মরে যাচ্ছে। সে যদি দেখতেন কাণ্ডটা, আপনি যদি বলেন আমরা চিতায় তুলে দিই মৃতদেহ। দেখুন মুখাগ্নি করতে পর্যন্ত এলো না ভাইটা। এই ছোট মেয়েটাকে দিয়ে সব কাজ করাতে হবে, সঙ্গে অন্য একটা মেয়ে মানুষ পর্যন্ত নেই। ওর শাশুড়িকে কত করে বললাম, এলো না। মৃতদেহ চিতায় তুলে দিতে পরামর্শ দিলাম। রানীর দাদা তার হাত ধরে তাকে দিয়ে মুখাগ্নি করালে। মুখাগ্নি নিষ্পন্ন হয়ে গেলে তার দাদা তাকে একপাশে বসালে। 2-1টি কথায় নিচু স্বরে বোনকে কি বলছিল, বোধহয় সান্ত্বনাসূচক কথা। এমন সময় একটি কাণ্ড ঘটল। কোথা থেকে 3 জন লোক এসে উপস্থিত হল। একজনের বয়স 23-24, কাষ্ঠের মতো শুকনো চেহারা, মাথায় লম্বা লম্বা চুল। ছোকরাটি আসতেই মেয়ের দাদা বললে, এই যে আসুন ধীরেনবাবু, মাকে আনলেন না? ছোকরা সে কথার কোনো জবাব না দিয়ে চুয়ারে ধরনের একজন লোককে দেখিয়ে বললে, এনে আমার মামা, একে নিয়ে এলাম, নইলে আপনারা তো আবার আমার কথা শুনবেন না। কি কথা? এইবার সেই মামা নিজে এগিয়ে এসে মেয়ের ভাইকে বললে, আপনার সঙ্গে 2টো কথা আছে, একটু এদিকে আসুন। মেয়ের ভাই তাদের সঙ্গে একপাশে গেল। দুজনে কি কথা হলো জানি নে। ভাই ফিরে এসে আমার দিকে চেয়ে বললে, ইনি রানীর মামা শ্বশুর। ইনি বলছেন রানীর গায়ের গহনাগুলো দিতে ওর হাতে। আপনি কি বলেন? এই কথাতে মামা শ্বশুরের সঙ্গে সে আরেকজন চুয়ার মতো লোক চটে গেল। বললে, উনি কি বলবেন? মেয়ের মামা শ্বশুর আর দেওর নিজে এসে গহনা চাইছেন, উনি এর মধ্যে কি বলবেন? কতগুলো ছেলে ছোকরা সমস্বরে কে একটা কথা বলতে গেল। আমি ওদের থামিয়ে দিয়ে মামা শ্বশুরকে বললুম, আপনি গহনা এখন চান কেন? মামা শ্বশুর বললে, গহনা বৌমার গা থেকে হারিয়ে যেতে পারে, এমন গোলমাল আর ভিড়ের মধ্যে আমার কাছে এখন রেখে দিই, এরপরে আবার দেব। বললুম, না, গহনা আমরা দিতে পারিনি। মামা শ্বশুর মহা রুখে উঠল, দিতে পারেন না? আপনি কে মশাই? আপনার কি অধিকার আছে দেবার না দেবার? আমার বৌমার গহনা আমি নিতে এসেছি, আপনি যে বড়। পেছন থেকে একজন ছোকরা বললে, ও ভারী বৌমা বৌমা, এখন বড় দরদ দেখাতে এসেছেন বৌমার উপর? এতদিন কোথায় ছিলেন মশাই? কেশবের অসুখের সময় কোনোদিন তো চুলের টিকিও দেখিনি।
মামা শ্বশুর বললে, মুখ সামলে কথা কও বলছি। পেছনে সেই চোয়ার লোকটা আস্তিন গুটিয়ে এগিয়ে এসে বললে, আলবত আমরা গহনা নিয়ে যাব। আমাদের বৌমার গহনা আমরা নিয়ে যাব, তো তাতে কে কী করবে? একটা হই হই বাঁধবার উপক্রম হয়ে উঠল। মামা শ্বশুর ও তার সঙ্গীর এই কথায় আমি আমাদের দলের ছোকরাদের থামিয়ে দিয়ে বললুম, আপনাদের গহনা আপনারা নিয়ে যাবেন কি না সে তর্ক আমরা করতে আসিনি, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের ঘরেরই তো বউ, ছেলে মানুষ, কাঁদছে, এই কি সময় ওর গা থেকে গহনা খুলে নেবার? এখন আমরা তা হতে দিতে পারিনি। মামা শ্বশুর বললে, হতে দিতে পারেন না কি মশাই? আপনি যে বড্ড লম্বা লম্বা কথা বলছেন দেখতে পাই। হতে দিতে হবে, আমরা গহনা নিয়ে যাবই, আপনি কি করবেন? আমার ভয়ানক রাগ হয়ে গেল লোকটার ইত্রামি দেখে। আমি বললুম, আপনারা বলছেন আপনাদের বৌমা, এই বুঝি তার উপর আপনাদের দরদের পরিচয়? গহনা নিতে এসেছেন এ সময় গা থেকে খুলে? গহনা যদি আমরা না দিই কি করবেন আপনারা? ওরা তিনজনই আস্ফালন করে বলে উঠল, গহনা জোর করে নিয়ে যাব। আপনাদের কি অধিকার আছে গহনা আটকাবার? কে আপনারা? আলবত গহনা নিয়ে আমরা যাব। এইবার আমাদের ছেলের দল খেপে উঠল। তারা সবাই রানীকে ঘিরে দাঁড়িয়েছে ততক্ষণ। তারা বললে, কারো সাধ্য নেই, আমরা এখানে থাকতে আমাদের গায়ের মেয়ের গায়ে যে গহনা আছে তা ছিনিয়ে নিয়ে যাক। আসুক, কে এগিয়ে আসবে দেখি। একটা তুমুল হইচই ও বিশ্রী কোলাহলের সৃষ্টি হলো। তারপরে সকলেই একসঙ্গে কথা বলতে লাগলো। লোক জমে গেল চারিধারে। সকলেই জিজ্ঞেস করে, ব্যাপারটা কি? ওরাও চিৎকার করে, দেখে নেব কার সাধ্য। কি হয়েছে মশাই? ব্যাপারটা কি মশাই? আলবত নিয়ে যাবে, কত জোর গায়ে আছে দেখবে। হ্যাঁ হ্যাঁ মশাই, থামুন থামুন, ভদ্রলোক না ছোট লোক? মুখ সামলে, খবরদার, আমাদের বোনের মতো, আমাদের গায়ের মেয়ে। পুলিশকে ডাকবো। সবাই মিলে যখন একটা ঘটনার সূত্রপাত করে তুলেছে, তখন হঠাৎ আমার চোখ পড়ল রানীর দিকে। সদ্য বিধবা হতভাগিনী বালিকা ভয়ে বিস্ময়ে লজ্জায় কেমন যেন বিবর্ণ হয়ে উঠে বড় বড় ভীতিপূর্ণ চোখে যুদ্ধমান দল দুটির দিকে চেয়ে আড়ষ্ট হয়ে রয়েছে। একে তো সে অচপাড়া গায়ের মেয়ে, কলকাতাতেই বিয়ের আগে কখনো আসেনি, তার উপর আজই সে বিধবা হয়েছে। এত বেলা হয়েছে, এক বিন্দু জল নিশ্চয়ই ওর মুখে যায়নি। এদিকে দেওর আর মামা শ্বশুরের এই কাণ্ড কারখানা। এক পাল পুরুষ মানুষের মধ্যে আজকার দিনে এই বালিকা একা। এমন আর একজন মেয়ে মানুষ নেই যে চোখের জল মুছিয়ে দেয়, একটা সহানুভূতির কথা বলে। ওর সেই ছবিটা আমার মনে এলো। সহজ সরল নিশ্চিন্ত জীবনের আনন্দে ভরপুর কিশোরী। একটা সুকুমার সন্ধ্যামালতী ফুলের লতাকে ছায়া বৃক্ষের শীতল আশ্রয় থেকে জোর করে ছিঁড়ে এনে কাশীমিত্রের ঘাটের চিতার আগুনে আঁচে রাখা হয়েছে। ওর চোখের জল পর্যন্ত শুকিয়ে গিয়েছে সেই আঁচে। পুলিশের কথা শুনে ভাই বোন দুজনেই ভয় পেয়ে গেল। পাড়াগাঁয়ের লোক, পুলিশ সম্বন্ধে ওদের ধারণা খুব স্পষ্ট নয়। বোন ভয়ে ভয়ে বললে, দাদা তুমি ঝগড়া করো না ওদের সঙ্গে, গহনা আমি খুলে দিচ্ছি, এই নাও সব গহনা, ওদের দাও, এই ধরো, পুলিশ আসবার আগেই দিয়ে দাও দাদা। দাদা আমায় বললে, দেখুন আমি বলছি কুটুম্বের সঙ্গে একটা মনান্তর করে কি হবে? রানীও বলছে গহনাগুলো না হয় দিয়েই। বললুম, কখনো না, তা হতে পারে না, পুলিশ আনবে, আনুক না, ওদের সে সাহস হলে তো, তুমি ভয় খেও না। ছেলেরাও বললে, রানী তুই কিছু ভয় খাস নে, আমরা আছি এখানে, তোর দাদারা, কারও সাধ্য নেই কিছু করে। ওরা 3 জন আর আমরা 11 জন। আমাদের দলের প্রতুল বলে যে ছোকরা আমার বাসায় আমাকে ডাকতে এসেছিল, সে বললে, আচ্ছা দাঁড়ান আপনারা সবাই একটু, আমি রজনী ডাক্তারকে ডেকে আনি, তিনি নিকটেই থাকেন, প্রবীণ মানুষ, তিনি রানীর বরের চিকিৎসা করেছিলেন এই অসুখে, তিনি যেরকম পরামর্শ দেন তাই করা যাবে, কি বলেন? মামা শ্বশুর আর তার সঙ্গে কি একটা পরামর্শ করলে নিজের মধ্যে। তারপর ওদের সঙ্গে সেই চোয়ার লোকটা কোথায় চলে গেল। আমাদের দলের একটা ছোকরা বললে, গেল কোথায়?
বললুম, যেখানে খুশি যাকগে, চিতার দিকে লক্ষ্য রেখো। রানীকে বসতে বলো ওর দাদার কাছে গিয়ে। রোদে দাঁড়িয়ে আছে কেন? দেওর আর মামা শ্বশুর আমাদের থেকে একটু দূরে বসেছে, কি একটা পরামর্শ আসছে দুজনে, বেশ বুঝতে পারা গেল। রানীর ভাই একবার ভয়ে ভয়ে বললে, থানায় যায়নি তো? আমাদের দলের কেউ কেউ বললে, ওরা নইলে আরও লুক আনতে গিয়েছে, একটা মারামারি না করে দেখছি ছাড়বে না। রানীর দাদা বললে, সেটা কি ভালো হবে? তার চেয়ে দিই না গহনা ওদের হাতে। আমি বুঝিয়ে বললাম, কেন তোমরা গহনা দিতে যাবে? এ গহনা ওরা দেয়নি, দিয়েছেন তোমার বাবা, ওদের কোনো অধিকার নেই এতে। রানীর শ্বশুরবাড়ির যেমন গতিক দেখছি তাতে মনে হয় সেখানে ওর স্থান হবে না। ওই গহনাগুলোই ওর সম্বল, স্ত্রীধন। গহনার মধ্যে তো দেখছি একছড়া হার আর হাতের চুড়ি কগাছা, আর তো কিছু নেই। তাই বা কেন হাতছাড়া করবে? গুন্ডা আনে, আমরাও পুলিশে খবর দিতে পারি। ওদের ফিরতে দেরি দেখে ভেবেছিলাম ব্যাপারটা আর বোধহয় গড়ালো না, কিন্তু রানীর অদৃষ্টে সেদিন আরও দুঃখ ছিল। একটু পরে সত্যি ওরা একদল লোক নিয়ে এলো, আমাদের দেখিয়ে বললে, এরা কোথা থেকে এসেছে চিনি নে। উনি আমার বৌদিদি, মা আসতেন শ্মশানে, কিন্তু তিনি বাতের ব্যথায় নড়তে পারেন না। বৌদিদির ভাইয়ের মতলব গহনাগুলো হাতিয়ে নেওয়া, তাই বোধহয় এইসব বন্ধুর দল এসেছে। আবার একটা গুলমাল, তর্ক বিতর্ক, চেঁচামেচি শুরু হলো। তখন গুলমাল শুনে পুলিশ এসে না পড়লে হাতাহাতি পর্যন্ত বাকি থাকতো না। আমাদের দুই দলকেই থানায় যেতে হবে বললে। ইতিমধ্যে দাহকার্য শেষ হয়ে গিয়েছিল। রানী স্নান করে নিয়ে শুদ্ধ হলে। থানায় গিয়ে খানিকক্ষণ বলতে ঘণ্টা খানেক আটকে থাকতে হলো। নানা রকম জেরা জবানবন্দি চলল আমাদের উপর। রানী তো ভয়েই সারা। সে ভাবলে গহনাগুলো খুলে না দেওয়ার অপরাধে পুলিশ এক্ষুনি তাকে হাজতে আটকে রাখবে। অপরপক্ষের লোকেরা নিজেদের সচ্চা প্রতিপন্ন করতে আমাদের ঘাড়ে নানা রকম দোষ চাপালে। এমনকি রানীর সম্বন্ধেও দু একটা এমন কথা বললে যা থানার বাইরে বললে আমাদের ছোকরারা ওদের হাড় গুড়িয়ে দিত। বেলা ৩টের সময় থানা থেকে আমাদের ছুটি হলো। রানীকে এখন কোথায় পাঠানো যায়? ওর শ্বশুরবাড়িতে ওকে নিয়ে তোলা আমাদের কেউ সমীচীন বলে মনে করলে না, বিশেষ করে এইমাত্র যখন তার দেওরের সঙ্গে এই কাণ্ডটা ঘটে গেল। আমরা ওর ভাইকে পরামর্শ দিলাম ওকে বাপের বাড়ি নিয়ে যেতে, নইলে একা শ্বশুর বাড়িতে ওকে রেখে গেলে দেওরার শাশুড়িতে মিলিয়ে ওর যা দুর্দশা করবে সে কল্পনা না করাই ভালো। হয়তো খেতেও দেবে না দুবেলা। ভাইয়ের কাছে আবার দুজনের যাওয়ার মতো ভাড়া নেই। আমাদের যার কাছে যা ছিল তা দিয়ে দুজনের দুখানে টিকিট কিনে ওদের শিয়ালদা স্টেশনে ট্রেনে উঠিয়ে দিতে এলাম। শুনলুম ও বিয়ের পর জুড়ে একবার বাপের বাড়ি গিয়েছিল বরের সঙ্গে নববধূর সাজে। সেই যে এসেছিল, আর এই যাচ্ছে এই বেশে, বিধবার বেশে। সেই কথা মনে হওয়ার দরুন বা অন্য কিছু জানি নে, যাবার সময় রানী খুব কাঁদতে লাগলো। এতক্ষণ ও তেমন কাঁদেনি। সারাদিনে যে ঝড় এই মেয়েটার উপর দিয়ে বয়েছে, তারপর ও যেন একেবারে কান্নায় ভেঙে পড়তে চাইছে। ওর সে কান্না শুনলে বড্ড কষ্ট হয়, ছেলে মানুষের মতো কান্না। চিনেমাটির সাধের পুতুলটা ভেঙে গেলে ছোটো মেয়ে যেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, তেমনি স্বামীহীনা শুদ্ধ বিধবার কান্নার মতো নয় কান্নাটা। মনে হয় ছেলে মানুষই তো খেলার ঘরের পুতুল ভাঙার কান্নাটাই শিখে রেখেছে। বড় ঘরের মেয়ের মতো ট্র্যাজিক কান্না কাঁদতে শেখেনি এখনো। এরপরে রানীর সঙ্গে আমার দেখা হয়নি বা তার খুঁজও রাখিনি। যদি বেঁচে থাকে তার বয়স এখন ২৬-২৭। বাপের বাড়িতে ভাইয়ের স্ত্রীর দাসীবৃত্তি করে দুমুষ্টি অন্য সংস্থান করছে। অকালে বুড়ি হয়ে গিয়েছে, হয়তোবা এতদিনে সূচিবাই রুগেও ধরেছে তাকে। এছাড়া আর তার কি হবে?